পিটার লিঞ্চের বিখ্যাত বই ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট নিয়ে আজকে আমাদের আলোচনা। এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো ওয়াল স্ট্রিটের বড় ফান্ড ম্যানেজারদের চেয়ে সাধারণ মানুষও নাকি বিনিয়োগে ভালো করতে পারে, যদি তারা তাদের চারপাশের পরিচিত জগৎটাকে ঠিকমতো কাজে লাগায় আর কি। একদম ঠিক। লিঞ্চের মূল কথাটা ছিল ওয়াল স্ট্রিটকে যতটা রহস্যময় বা কঠিন ভাবা হয় আসলে হয়তো ততটা নয়। উনি দেখিয়েছেন আমাদের সাধারণ জ্ঞান, প্রতিদিনের দেখাশোনা, যেমন ধরুন পছন্দের কফি শপ বা নিজের অফিসের অভিজ্ঞতা, এগুলোই কিন্তু দারুণ সব স্টক খুঁজে পাওয়ার ভালো বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার চাবিকাঠি হতে পারে। আমাদের আজকের লক্ষ্য হল এই বই থেকে সবচেয়ে কাজের কিছু ধারণা, কিছু কৌশল নিয়ে কথা বলা। লিঞ্চের সবচেয়ে জনপ্রিয় ধারণাগুলোর একটা তো হলো আপনার যা পরিচিত তাতেই বিনিয়োগ করুন, যা চেনেন আর কি। হ্যাঁ, উনি যেমন উদাহরণ দেন ডাঙ্কিন ডোনাটস। ঠিক, বা ধরুন গাড়ির পার্টসের দোকান পেপ বয়েজ। হ্যাঁ, এদের ব্যবসায়িক সাফল্য কিন্তু সাধারণ মানুষ আমরা আপনারা ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের অনেক আগেই ধরতে পেরেছিল, হয়তো রেগুলার কাস্টমার হিসেবেই এর পোটেনশিয়ালটা বুঝেছিল। ঠিক। তবে লিঞ্চ এখানে একটা জরুরি বিষয়ও বলেছেন। উনি নিজে যেমন স্বীকার করেছেন যে Amazon.com-এর মতো বিরাট সুযোগ তিনি শুরুতে ধরতে পারেননি। আচ্ছা, কেন? কারণ ওটা তার চেনা শপিং মলের জগতের বাইরে ছিল, তাই না? ওটা তো ছিল অনলাইন দুনিয়ায়। তো এখান থেকে শেখার আছে যে শুধু পরিচিত জগতেই আটকে থাকলে চলবে না, নতুন সম্ভাবনার জন্য চোখ কান খোলা রাখা দরকার। উনি 10 ব্যাগার স্টক খোঁজার কথা বলেন, যে স্টকগুলো 10 গুণ বা তারও বেশি বেড়ে যায়। 10 গুণ? বিশাল ব্যাপার। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিশাল লাভের সুযোগ কিন্তু খুব সাধারণ, এমনকি বেশ একঘেয়ে দেখতে ব্যবসাতেও লুকিয়ে থাকতে পারে। আচ্ছা, লিঞ্চ তো আবার স্টকগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছেন, তাই না? বিনিয়োগকারীদের সুবিধার জন্য। হ্যাঁ, এই ভাগগুলো বেশ জরুরি, কারণ কোন ধরনের স্টক থেকে কি আশা করা যায় আর তার জন্য কি স্ট্র্যাটেজি নিতে হবে সেটা বুঝতে খুব সাহায্য করে। যেমন ধরুন ফাস্ট গ্রোয়ার, দ্রুত বেড়ে ওঠা কোম্পানি, এগুলোর গ্রোথ পোটেনশিয়াল যেমন বেশি, ঝুঁকিও কিন্তু তেমন। আর স্টলওয়ার্ডস হল নির্ভরযোগ্য বড় কোম্পানি, ধরুন কোকাকোলা টাইপের। এরা হয়তো রকেটের গতিতে বাড়বে না, কিন্তু মোটামুটি একটা স্থিতিশীল রিটার্ন দিতে পারে। আচ্ছা। আবার সাইক্লিক্যালস আছে, যারা অর্থনীতির ভালমন্দের সঙ্গে বেশ ওঠানামা করে, যেমন গাড়ির কোম্পানিগুলো। লিঞ্চ দেখিয়েছেন অনেক সময় খুব সাধারণ তথাকথিত বোরিং ব্যবসাও কিন্তু দারুণ লাভজনক হতে পারে, যেমন সেফটি ক্লিন, যারা গাড়ির পার্টস পরিষ্কার করার মেশিন ভাড়া দিত। বা ধরুন কনসলিডেটেড রক, যারা বালি আর পাথর সাপ্লাই করত কনস্ট্রাকশনের জন্য। এগুলোর ব্যবসায়িক মডেল হয়তো শুনতে খুব গ্ল্যামারাস নয়, কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে খুবই সফল ছিল। তার গ্ল্যামারাস না হলেও ব্যবসার ভিতটা আসলে মজবুত কিনা সেটাই তো আসল। একদম। আর এখানেই লিঞ্চ কিছু বিষয়ে সাবধানও করেছেন, যেমন খুব বেশি হইচয় হচ্ছে যে স্টক নিয়ে, হট স্টক, সেগুলো থেকে দূরে থাকতে বলেছেন, কারণ সেগুলোর দাম প্রায়শই কেমন একটা অবাস্তব পর্যায়ে চলে যায়। উদাহরণ আছে কিছু? হ্যাঁ, যেমন হোম শপিং নেটওয়ার্ক, শেয়ারের দাম হু করে বেড়ে আবার ধপাস করে পড়ে গিয়েছিল। এটা একটা ক্লাসিক উদাহরণ। আর একটা মজার শব্দ উনি ব্যবহার করেছেন, না, ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, ডাইভার্সিফিকেশন, ধরুন একটা কোম্পানি নিজের মূল ব্যবসায় খুব ভালো করছে, কিন্তু লাভের টাকা দিয়ে হঠাৎ এমন সব আজেবাজে নতুন ব্যবসায় ঢুকে পড়ল যেগুলোর সঙ্গে আগেরটার কোনো মিলই নেই। তাতে কোম্পানির তো শক্তি বাড়েই না, উল্টে ক্ষতি হয়। ঠিক তাই, অনেক বড় কোম্পানিকে ওই ভুলটা করতে দেখা যায়। আর একটা বড় ভুল হলো গুজবের ওপর ভিত্তি করে শেয়ার কেনা, যেটাকে লিঞ্চ বলেছেন উইসপার স্টকস। কানে কানে শুনে। হ্যাঁ, কারো মুখে শুনেই কোম্পানির আসল অবস্থা, আয়, লাভ, ঋণ, এসব কিছু না জেনেই শেয়ার কিনে ফেলাটা খুবই ঝুঁকিপূর্ণ। শেয়ারের দাম রোজ কতটা উঠছে বা নামছে তার চেয়ে অনেক বেশি জরুরি হলো কোম্পানির ভেতরের খবর, ব্যবসাটা কেমন চলছে। ফান্ডামেন্টালস। হ্যাঁ, ফান্ডামেন্টালস। যেমন একসময় ইলেকট্রনিক ডেটা সিস্টেমস বা ইডিএস নামে একটা কোম্পানির শেয়ারের দাম তার আয়ের তুলনায় 500 গুণ বেশি ছিল, ভাবা যায়? 500 গুণ? এটা তো সত্যি অবাস্তব। একদম। আচ্ছা, তাহলে তো শুধু কোম্পানির ভালো মন্দ বিচার করলেই হবে না, নিজের আর্থিক অবস্থা আর মানসিক প্রস্তুতির দিকটাও দেখতে হবে। এখানেই কি লিঞ্চের ওই মিরর টেস্টের ব্যাপারটা আসে?
ঠিক ধরেছেন। বিনিয়োগ করার আগে নিজেকে ৩টে জরুরি প্রশ্ন করতে বলেছেন লেঞ্চ। ১. আপনার কি নিজের একটা বাড়ি আছে? মানে থাকার একটা পাকাপাকি জায়গা? কারণ এটা একটা বেসিক আর্থিক নিরাপত্তা দেয়। হুম ২. যে টাকাটা বিনিয়োগ করছেন সেটা কি খুব শিগগিরই আপনার দরকার হতে পারে? ধরুন সামনের বছরেই সন্তানের পড়ার খরচ বা চিকিৎসার জন্য? মানে জরুরি প্রয়োজনের টাকা নয়। একদম। আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ, শেয়ার বাজারের বড় পতনের ধাক্কা সামলানোর মতো মানসিক জোর কি আপনার আছে? কারণ শেয়ার বাজারে টিকে থাকতে গেলে ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা খুবই জরুরি। রোজকার বাজার ওঠানামা নিয়ে বেশি ভাবলে চলবে না। ঠিক, বাজার কালকে বাড়বে না কমবে এই ভবিষ্যৎবাণী করার চেষ্টাটাই আসলে বৃথা। সব মিলিয়ে লিঞ্চের বার্তাটা তাহলে বেশ পাওয়ারফুল। সাধারণ মানুষের রোজকার পর্যবেক্ষণ আর অভিজ্ঞতা এগুলো হেলাফেলার জিনিস নয়। ওয়াল স্ট্রিটের বিশেষজ্ঞরা হয়তো যা দেখতে পাচ্ছেন না বা ছোট বলে পাত্তা দিচ্ছেন না, সেটাই হয়তো আপনার আমার জন্য একটা বড় সুযোগ হতে পারে। একদম ঠিক। তাহলে এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে। আমাদের নিজেদের প্রতিদিনের জীবনে, মানে চলার পথে বা কাজের জায়গায়, আমরা এমন কি দেখছি যা হয়তো ভবিষ্যতের দারুণ কোনো বিনিয়োগের ইঙ্গিত দিচ্ছে? এমন কিছু যা হয়তো এখনও বড় বড় বিশ্লেষকদের চোখেই পড়েনি।